আজ আমি আপনাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যিনি জাহান্নামের দুঃসংবাদপ্রাপ্ত একমাত্র বাংলাদেশী। তিনি এতই নিকৃষ্ট যে বাংলাদেশের যারা ধর্ষক, চোর, ডাকাত এরাও তাকে নিকৃষ্ট বলে গালমন্দ করে। এমনকি যারা ঘুষ খায়, সুদ খায়, আমানতের খেয়ানত করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, তারাও তার 14 গোষ্ঠী উদ্ধার করে। যারা মাতাল, নেশাখোর, ইয়াবাখোর, বাবাখোর, মদখোর, ভদকাখোর এরাও মাতলামির ঘোরে তাকে নাজায়েজ বলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তিনি এতটাই নিকৃষ্ট যে যারা প্রতিবেশীর হক নষ্ট করে, পিতামাতার পরিত্যক্ত সম্পদে বোনের যে অধিকার সেই অধিকারটুকু হরণ করে, মিথ্যা সাক্ষী দেয়, তিনিও মিথ্যা সাক্ষী দিয়ে বের হয়ে এসেই তার সামনে যদি এই বেচারার নাম উল্লেখ করা হয়, তিনি নাক মুখ সিটকিয়ে নিকৃষ্ট 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 এই বলে সেখান থেকে দ্রুত সরে পড়ে। তিনি বাংলাদেশে এতটা অচ্যুত, এতটাই অপাংতেয় যে যারা বাংলাদেশে এই যে এখন চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী, বালু দখল, হাট দখল, ঘাট দখল, মাঠ দখল এই সমস্ত নানাবিধ অপকর্ম করে বের হয়ে আসছেন, তার কাছে গিয়ে তার সম্পর্কে শুধু দুটি কথা বলবেন, সাথে সাথে উনি নাউজুবিল্লাহ, ও তো একমাত্র, আর কোনো কথা নাই, একমাত্র হারাম, এইরকম একটা বস্তুর নাম আমার সামনে আপনি উল্লেখ করলেন। সর্বশেষ যারা 11 মাসের শিশু সন্তানকে ধর্ষণ করে, রেপ করে, এর কাছেও যদি আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, তখন তার ওই শিশু সন্তানকে যে রেপ করেছে ওইটা এর কাছে একেবারে নগণ্য, একেবারে গৌণ হয়ে যায়। সে তখন বলবে, ছি ছি ছি, এ তো স্পষ্টভাবে জাহান্নামে, ও তো জাহান্নামে চলে গেছে। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে যার কথা বললাম, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে বেচারা মিউজিক। এই মিউজিকটা এমন একটা ফাঁপড়ে সে পড়েছে, বাংলাদেশে তার নাম শুনলে আগে যাদের যাদের কথা আমি বলেছি তারা প্রত্যেকেই সম্মিলিতভাবে একে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর এর কারণেই এই জায়গাটাতে আমরা জালালউদ্দিন রুমি, ফরিদুদ্দিন আত্তার, শেখ সাদি, হাফিজ, আল্লামা ইকবাল, রাহাত ফতে আলী খান, উস্তাদ আলাউদ্দিন খান, বিসমিল্লা খান, বরে গোলাম আলী, মোহাম্মদ রফি, আমির খসরু, কাজী নজরুল ইসলাম, এদের মতো মহৎ ব্যক্তিদের এইখানে আর পাওয়া যাচ্ছে না। তবে এই হাল আমলে একটা ছেলে, আমি নাম বলবো না, সে তাকে গ্রহণ করতে গিয়েছিল। অবশেষে এই ভালো মানুষগুলোর চাপের কারণে, তাদের ফতুয়ার কারণে সে এই মিউজিকটাকে তালাকে বাইন দিয়ে সেও এখান থেকে সরে এসেছে। অথচ 24 পরবর্তী সময়ে প্রথম যে রমজানটা এলো, ওই রমজানে তার একটা গান রিলিজ হয়েছিল। আমরা যেমন রোজার ঈদ, কাজী নজরুল ইসলামের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা ছাড়া কল্পনাও করতে পারি না, ঈদ অপূর্ণাঙ্গ রয়ে যায়। ঠিক এই ছেলের একটা গান আগামী আর কিছুদিন পরেই আপনারা এটা বুঝবেন, রমজানকে স্বাগত জানানোর ভাষা অপূর্ণাঙ্গ থেকে যাবে। আপনারা যদি পারেন একটু শুনে নিন। তিনি বলেছেন, শহর সেজেছে দেখো নতুন করে, মিনার হেসেছে ওই প্রেমের ভোরে, পবিত্র মুখে শুনি খুশির আজান, চারিদিকে বারাকার গীত, খোশামদেদ রমজান। আমি পারি না, তারপরে একটু শোনালাম, আপনারা যদি পারেন একটু শুনে দেখেন কি করেছে এবং এটার আবেদনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই বিষয়ে আমার বলা বক্তব্য শেষ। আর একটা বিষয় চলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছোট্ট করে আলোচনা করি। বাংলাদেশ মক্কা জোটে অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয় নিয়ে আগেই বলেছি যে ভারতের মাথা ব্যথার শেষ নাই। এমনকি একটা খবর তো ইতিমধ্যে চাউর হয়ে গেছে, ভারত মক্কা জোটকে ভেঙে দেবার জন্য
তার যত রকমের প্রচেষ্টা আছে, যত রকমের ষড়যন্ত্র আছে, সবগুলো সে করে যাচ্ছে, কোনোটাই বাদ দিচ্ছে না, যেন এই মক্কা জোট অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, মাথা তুলে দাঁড়াতে না পারে। কারণ কারণ মক্কা জোট যদি টিকে থাকে, তাহলে তার সবচেয়ে প্রাণের বন্ধু ইসরায়েল, ভারতের সবচেয়ে প্রাণের বন্ধু কিন্তু ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর তার সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ, শত্রু বানিয়ে নিয়েছে তার একমাত্র বন্ধু শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ তার শত্রু। তার সবচেয়ে বড় শত্রু যেন এই মক্কা জোটে যোগ দিতে না পারে, যার কারণে এই জোটটা যে করেই হোক ভেঙে দিতে হবে। তাহলে তার টার্গেট দুইটা, এক হচ্ছে তার সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল, তাকে এখান থেকে রক্ষা করা, আর তার সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ যাতে ওই জোটে যোগ না দিতে পারে, এই কার্যসিদ্ধিটা হাসিল করা। কারণ কি? কারণ বাংলাদেশের নতুন যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মক্কা জোটে যোগ দেবার জন্য ইতিবাচকভাবে রেসপন্স করছে, তারা চিন্তা ভাবনা করছে এবং তারা এই জোটে যোগ দিতে আগ্রহী। আগেই বলেছি এর আগের একটা ভিডিওতে, ভারত কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই দেশে সফর করানোর জন্য উতালা হয়ে গিয়েছে, পাগল পারা হয়ে গিয়েছে, একমাত্র কারণ তাদের ভিতরে এই ভয় ঢুকেছে, যদি তারা মক্কা জোটে যোগ দিয়ে দেয়। সমস্ত ষড়যন্ত্র পাকানোর শেষে নতুন করে এখন তারা আরেকটা ষড়যন্ত্র এঁটেছে। সেটা কি? এই নতুন যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির, তিনি প্রতিমন্ত্রী হবার পরেই পুরা বাংলাদেশের পররাষ্ট্র নীতির বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছে। তিনি দীনেশ ত্রিবেদী যেদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলেন, সেই দিনই তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিগত 54 বছরের মতো আর থাকছে না, এখানে নতুন করে ভাবার সময় এসেছে। আর সর্বশেষ যেদিন ভারত জানিয়ে দিলেন, আমি যেদিন ভিডিও করেছি তার পরের দিন কিন্তু ভারত বলেছে যে আমরা এই মক্কা জোটে বাংলাদেশ যোগ দেবে কিনা এই ব্যাপারে আমরা নজর রাখছি। তার পরের দিনই এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন ওই কথা যে বাংলাদেশ মক্কা জোটে যোগ দেবার জন্য ইতিবাচক ভাবে রেসপন্স করছে। এই বার্তা প্রদান করার সাথে সাথে ভারত তাদের এ দেশীয় সবচেয়ে বড় এজেন্ট প্রথম আলোকে লাগিয়ে দিয়েছে। প্রথম আলো হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইতিমধ্যেই লেগে গেছে। আপনারা দেখছেন হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রথম আলো একের পর এক সিরিজ রিপোর্ট করে যাচ্ছে, এবং এই রিপোর্টটা করছে প্রথম আলোর শহীদুল। তিনি প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে, একেবারে সরাসরি ফেস টু ফেস বলেছেন, আপনি কি আপনার দ্বৈত নাগরিকত্ব, লন্ডনের নাগরিকত্ব আপনি ত্যাগ করেছেন? সরাসরি। অবশ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এর চমৎকার একটি জবাব দিয়েছেন যে আমি কোথাকার নাগরিক সেইটা নিয়ে জ্বলছে কাদের, আপনারা একটু সেটা ভাববেন। হ্যাঁ, আমরা প্রথম আলোর এই জ্বলার কারণ বুঝতে পারি। বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় সংসদের ভিতরে বেশ কয়েকজন দ্বৈত নাগরিক আছে। আব্দুল আওয়াল মিন্টুরও দ্বৈত নাগরিকত্ব আছে। কই, এই প্রথম আলো কি আব্দুল আওয়াল মিন্টুর কাছে কোনোদিন গিয়ে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও অন্য দেশের নাগরিক হবার পরেও বাংলাদেশের এমপি হলেন? বিগত আওয়ামী সরকারের আমলে অন্তত 30 জন দ্বৈত নাগরিক সংসদে ছিল। কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে আপনার দ্বৈত নাগরিকত্ব কেন? আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বলছেন যে আমি আপনাকে এই প্রশ্ন করেছি এই কারণেই, এটি সংবিধানে আছে, আপনি যে সংবিধান বলে কথা বলছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, সেই সংবিধানেই আছে আপনি দ্বৈত নাগরিকত্ব থেকে বাংলাদেশের কোনো পদে থাকতে পারবেন না। শহীদুল ইসলাম, আপনি আপনার আম্মাজান, তার কাছে তিনি তো অসংখ্য অসাংবিধানিক কাজ করেছে। তিনি যে বাংলাদেশের 1400 ছাত্র ছাত্রীকে, নিরীহ প্রাণ মানুষকে, শিশু কিশোরকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে, 4000 জন মানুষকে গুম করে ফেলেছে। কোনোদিন আপনার ওই আম্মাজানের কাছে আপনি জিজ্ঞাসা করেছেন, আম্মাজান আপনি যে সংবিধানের বলে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সংবিধানে তো
শিশুদেরকে গুম করা, বাংলাদেশি নাগরিকদেরকে গুম করা, তারপরে বৃদ্ধ মানুষদেরকে এবং নিজ দেশের নাগরিকদেরকে এইভাবে বিনাশ করা, ধ্বংস করে দেয়া, মাটির নিচে পাঠিয়ে দেয়া, এটা তো অসাংবিধানিক। আপনি এটা কেন করছেন? শহীদুল ইসলাম করেছেন কোনদিন এই প্রশ্ন? আপনি হুমায়ুন কবিরের পিছনে এখন কেন লেগেছেন? কে আপনাকে লাগিয়েছে? এগুলো আমরা বুঝি। কোনো লাভ হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আপনার প্রতি আমাদের রিসপেক্ট। আপনি যেভাবে কথা বলছেন, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে আছে, আপনি এটি অব্যাহত রাখুন। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার সাথে আছে। প্রথম আলো আপনার ওই দ্বৈত নাগরিকত্ব, ফৈতব নাগরিকত্ব, এই প্রশ্ন তুলে আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি আমেরিকার নাগরিক হন আর অন্য কোনো দেশের নাগরিক হন, ওটা আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি এখন বাংলাদেশকে অন করছেন কিনা, বাংলাদেশকে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করছেন, এটি আমরা দেখছি এবং এটিই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। আপনি কোথাকার নাগরিক, কোথা থেকে এসেছেন, ওইটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। সুতরাং বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার সাথে আছে। আপনি প্রথম আলোর ওই শহীদুলের প্রশ্নে, প্রথম আলোর প্রশ্নে আপনি বিন্দুমাত্র বিচলিত হবেন না। আপনি আপনার কাজ করে যান। বাংলাদেশকে মক্কা জোটে নিয়ে যাবার জন্য যা করা দরকার আপনি সেটি করুন, সেই পথে আপনি হাঁটুন। আমরা আপনার পিছনে পিছনে প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিব, তবু আপনি সেই পথে হাঁটুন। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টুকু শোনার পরে আপনাদের অনুভূতিটা, মূল্যবান অনুভূতিটা জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।